হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ গল্প ভূতের আড্ডা, যেখানে আমি আপনাদের সাথে এমন কিছু ভৌতিক ঘটনা শেয়ার করে থাকি যে গল্পগুলো কোনো বইতে লেখা কল্প কাহিনী নয়। বাস্তব জীবনে এই ঘটনাগুলো কারোর না কারোর সাথে ঘটেছে। যদি আপনাদের জীবনেও সত্যি কোনো ভৌতিক ঘটনা অথবা অভিজ্ঞতা থেকে থাকে আর সেগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে মেল করে পাঠাতে পারেন। আমি সেই গল্পগুলোকে আমার চ্যানেলে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু টুডেজ স্টোরি। আজকের গল্পটা আমার সাথে শেয়ার করেছে আমার একজন সাবস্ক্রাইবার, যিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। তার কিছু বিশেষ কারণ রয়েছে, সেটা আপনারা গল্প শুনলেই বুঝতে পারবেন। তো যাই হোক, গল্পের সুবিধার্থে আমি তাকে আকাশ বলে সম্বোধন করব। আকাশের বাড়ি কলকাতার খুব কাছাকাছি উত্তর 24 পরগনার একটি শহরে। এই শহরটি শিয়ালদা থেকে ট্রেন লাইনে, যেটাকে মেন লাইন বলা হয়, সেই মেন লাইনেই অবস্থিত। আকাশ ওর দিদি প্রতিমা এবং মায়ের সাথে ওদের বাড়িতে থাকে। আকাশ যখন হায়ার সেকেন্ডারি দিচ্ছে আর ওর দিদি প্রতিমা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, সেই সময় ওদের বাবা মারা যান। আকাশ আর প্রতিমার মা হঠাৎ করে তার স্বামীর চলে যাওয়াতে প্রচণ্ড বিপদের মুখে পড়ে যান, কিন্তু অনেক কষ্টে মেয়ের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করান। প্রতিমার মা চাইছিলেন, যেহেতু প্রতিমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তাই ওকে এবার বিয়ে দিয়ে দিতে। কিন্তু প্রতিমার মনে মনে খুব ইচ্ছে ছিল যে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে এবং তারপরে আরও কিছু দূর পড়াশোনা করবে। কিন্তু মায়ের পরিস্থিতি ও খুব ভালোভাবেই বুঝতে পারত, কারণ ভাইয়ের পড়াশোনা এখনও অনেকটাই বাকি। তাই লক্ষ্মী মেয়ের মতো মায়ের কথায় রাজি হয়ে যায় এবং বাবা মারা যাওয়ার 3 বছরের মাথায় মায়ের পছন্দ মতো পাত্রের সাথে ও বিয়ে করতে রাজি হয়। ওর হাজব্যান্ডের নাম কুন্তল। কুন্তলদের বাড়ি হুগলি ডিস্ট্রিক্টের একটি শহরে। ওদের শহর এবং প্রতিমাদের শহরের মাঝখানে গঙ্গা, অর্থাৎ গঙ্গা পার হলেই প্রতিমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি। কুন্তল আর প্রতিমার বিবাহিত জীবন বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু মাত্র কয়েক মাস কাটতে না কাটতেই ওদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে থাকে, যার ফলে ওদের সদ্য বিবাহিত জীবন পুরো তছনছ হয়ে যায়। যেহেতু এই বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তাই প্রথম দিকে প্রতিমার একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু ও মন থেকে চেষ্টা করছিল যাতে তাড়াতাড়ি ওই নতুন পরিবেশকে মানিয়ে নিতে পারে। কুন্তলের মায়ের সাথেও ওর অ্যাডজাস্টমেন্টটা বেশ ভালোভাবেই চলছিল। কুন্তলের সাথেও ধীরে ধীরে সম্পর্কটা গাঢ় হয়ে উঠছিল। বিয়ের পরে পরে ওদের সিমলায় যাওয়ার প্ল্যান ছিল, হানিমুনে। কিন্তু কুন্তলের অফিসের একটা বিশেষ প্রজেক্টের জন্য ওদের হঠাৎ করে এই প্ল্যানটাকে ক্যান্সেল করতে হয়েছিল। তবে সমস্ত কিছুই বেশ ভালোভাবেই কাটছিল ওদের। মাসখানেক পরে 7 দিনের জন্য বাপের বাড়ি চলে আসে প্রতিমা। যখন শ্বশুর বাড়িতে ফেরত যায়, কুন্তল ওকে নিতেও এসেছিল। কিন্তু শ্বশুর বাড়িতে ফেরার পর থেকেই প্রতিমা এই ব্যাপারটা খেয়াল করলো যে কুন্তল ওর থেকে কেন জানি না একটু ডিস্টেন্স মেনটেন করে রয়েছে। ব্যাপারটা প্রতিমার একটু অস্বাভাবিক লাগলেও প্রথমে এই ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেয়নি, কিন্তু 2-3 দিন ধরে কুন্তলের ওই একই রকম আচরণ ও খেয়াল করে। তাই আর থাকতে না পেরে প্রতিমা কুন্তলের কাছে জানতে চায় যে 2-3 দিন ধরে কুন্তল এরকম ওর থেকে দূরে দূরে থাকছে কেন। কুন্তল এই প্রশ্নের সঠিক কোনো উত্তর প্রতিমাকে দেয় না। এতে প্রতিমার মনের ভেতরে সন্দেহটা আরও যেন জমিয়ে বসে। এই পরিস্থিতিতে প্রতিমার কি করা উচিত ও সেটা বুঝতে পারছিল না। তাই ও একবার নিজের মাকে ফোন করে সব ব্যাপারটা জানায়। প্রতিমার মাও এই কথাটাকে বিশেষ গুরুত্ব দেননি এবং উনি প্রতিমাকে সান্ত্বনা দিয়ে বলেন, জামাইয়ের নিশ্চয়ই অফিসে খুব টেনশন চলছে, সেই কারণে হয়তো এরকম করছে। আর উনি প্রতিমাকে বেশি চিন্তা করতে বারণ করেন এবং বলেন 2 দিনের মধ্যেই হয়তো সমস্ত কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।
প্রতিমাও এই একই জিনিস ভেবে নিজের মনকে সান্ত্বনা দেয়, কিন্তু ওদের এই ধারণাটা ছিল পুরোপুরি ভুল। কারণ সব কিছু স্বাভাবিক হওয়া তো দূরে থাক, যত দিন এগোতে লাগলো পরিস্থিতি যেন আরও খারাপ হতে লাগলো। কুন্তলের ব্যবহার যেন দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছিল। বাড়ির সবার সঙ্গে মোটামুটি আচরণ তো ঠিকই ছিল, কিন্তু প্রতিমার সামনে এলেই কুন্তল কেমন যেন গম্ভীর হয়ে যেত। কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকাতো, যেন মনে হতো যে প্রতিমাকে ও একদম সহ্য করতে পারছে না। প্রতিমা আর থাকতে না পেরে একদিন ঠিক করলো ও ওর শাশুড়িকে সমস্ত কথা খুলে বলবে। সেই অনুযায়ী একদিন দিনের বেলা যখন বাড়িতে কেউ ছিল না, তখন প্রতিমা সাহস করে ওর শাশুড়িকে কুন্তলের আচরণ সম্বন্ধে বলল। এতে কুন্তলের মায়ের রিয়াকশন যেটা ছিল সেটা প্রতিমা একদমই আশা করেনি। কুন্তলের মা উল্টে প্রতিমাকেই দোষারোপ করতে লাগলো। নিশ্চয়ই প্রতিমার কোনো দোষের কারণেই কুন্তল রেগে রয়েছে। নিজের শাশুড়ির কাছ থেকে এহেন আচরণ পেয়ে প্রতিমার দুঃখ আরও বেড়ে যায়। এমনিতেই স্বামী বেশ কয়েকদিন ধরে ওর সাথে ভালোভাবে কথা বলছে না, তার মধ্যে শাশুড়িও ভুল বুঝল। তবে কুন্তলের মা নিজের ভুল খুব শিগগিরই বুঝতে পারেন, কারণ কুন্তলের আচরণের যে পরিবর্তন সেটা আর 2-3 দিনের মধ্যেই বাড়ির সবার ক্ষেত্রে একই হতে লাগলো। প্রতিমাকে তো ও দুচ্ছাই করছিলই, ইভেন কি বাবা মার সাথে ও ঠিক করে কথা বলা বন্ধ করে দিচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি অফিসে বেরিয়ে যেত, অনেক দেরি করে রাত্রেবেলা বাড়ি ফিরত। ছুটির দিনেও বাড়িতে ঠিকমতো থাকতেই চাইতো না, খাওয়ার দাওয়ার ঠিক করে করছিল না, সোজা মুখে কারোর সাথে কথাই বলছিল না, এবং হাসি যেন ওর মুখ থেকে একদম উড়ে গেছিল। ব্যাপারটা কুন্তলের মায়ের কাছে বেশ অস্বাভাবিক লাগছিল, তাই উনি একদিন নিজেই প্রতিমার সাথে এই নিয়ে কথা বলেন। প্রতিমা খুব শান্তভাবে এবং প্রচণ্ড দুঃখে কান্নাকাটি করতে করতে শাশুড়িকে বুঝিয়ে বলে যে ওদের মধ্যে কোনো রকম ঝুট ঝামেলা কিচ্ছু হয়নি, ইভেন কি ভুল বোঝাবুঝিও হয়নি। হঠাৎ করেই কুন্তলের মধ্যে এই পরিবর্তনও লক্ষ্য করছে। একদিন ছুটির দিনে কুন্তলের মা কুন্তলকে ডাইরেক্টলি এই কথাগুলো জিজ্ঞেস করে, ও এরকম সবার সাথে খারাপ ব্যবহার কেন করছে? এই কথা শুনে কুন্তল প্রচণ্ড পরিমাণে রেগে যায় ওর মায়ের ওপরে, এবং তার সাথে প্রতিমাকেও উল্টো পাল্টা কথা বলতে থাকে এবং রেগে টেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই ঘটনার পর থেকে কুন্তল এতটাই রেগেছিল যে রাত্রেবেলা বাড়ি ফিরে ও আর প্রতিমার সামনাসামনিও যাচ্ছিল না। ইভেন কি রাত্রেবেলায় ও প্রতিমার সাথে এক ঘরে শোয়ার জন্যও রাজি ছিল না। ও নিজের বালিশপত্র নিয়ে ওদের বেডরুমের পাশে আরেকটি রুম ছিল যেটা খালি থাকতো সবসময়, সেই রুমে চলে যায় শোয়ার জন্য। প্রতিমা একা একা ওর বেডরুমের বিছানায় শুয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুম চলে আসে ও সেটা খেয়াল হয়নি। হঠাৎ করে একটা অদ্ভুত অনুভূতিতে প্রতিমার চোখ খোলে। ও খেয়াল করলো যে ওর বিছানায় একা শুয়ে নেই। ওর মনে হলো ওর পাশে ওর বিছানাতেই কেউ একজন যেন শুয়ে রয়েছে। প্রথমে ভাবলো কুন্তল হয়তো ওর পাশে এসে শুয়েছে, কিন্তু একবার পাশ ফিরে তাকাতে ওখানে ও কাউকে দেখতে পেল না। হঠাৎ করে ওর কানে এলো পাশের ঘর থেকে কুন্তল যেন ফিসফিস করে কারোর সাথে কথা বলছে। এবার প্রতিমা প্রচণ্ড পরিমাণে রেগে যায়। ও এবার মনে মনে এটা ভেবে নেয় যে কুন্তল নিশ্চয়ই অন্য কোনো সম্পর্কে জড়িত রয়েছে, আর সেই কারণেই প্রতিমার সাথে এত খারাপ ব্যবহার করছে। কিছুটা রাগে দুঃখে নিজের বিছানা থেকে উঠে দাঁড়ায়
এবং ধীরে ধীরে পাশের ঘরের দিকে এগিয়ে যায়। পাশের রুমের সামনে এসে খেয়াল করে কুন্তল ঘরের দরজা ভেতর থেকে বন্ধ না করেই শুয়ে রয়েছে। তাই ধীরে ধীরে দরজাটা ও খুলে ফেলে। এখন কুন্তলের গলার আওয়াজ ও স্পষ্ট শুনতে পাচ্ছিল, যেন মনে হচ্ছিল ফোনে কারো সাথে কুন্তল কথা বলছে। হাতে নাতে ধরার জন্য দরজা খুলে ঘরের ভেতর ঢোকে প্রতিমা। দরজার পাশেই সুইচ পোর্টটা ছিল, অতর্কিতেই লাইটের সুইচটা জ্বালিয়ে দেয় প্রতিমা। কিন্তু এটা কি? কুন্তল অঘোরে ঘুমোচ্ছে, ওর আশেপাশে ফোনও নেই। আর প্রতিমা এবার প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ কুন্তল ঘুমিয়ে থাকলেও কুন্তলের কথা বলার আওয়াজ ও এখনো শুনতে পাচ্ছে। তাই ঘাবড়ে গিয়ে লাইটের সুইচ বন্ধ না করেই ও ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এই দরজা বন্ধ করার আওয়াজে কুন্তলের ঘুম ভেঙে যায় এবং চোখ খুলে ও যখন দেখতে পায় ঘরের লাইট জ্বলছে, ও বুঝতে পারে নিশ্চয়ই প্রতিমা এই ঘরে এসেছিল। তাই ওই রাত্রেবেলাতেই নিজের ঘর থেকে বেরিয়ে প্রতিমার রুমের সামনে এসে দরজার মধ্যে জোরে জোরে আঘাত করতে থাকে। প্রতিমাও ঘাবড়ে গিয়ে যখন দরজা খোলে, কুন্তল ওকে এত পরিমাণে বকাবকি করতে থাকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিমা কাঁদতে শুরু করে দেয়। কুন্তলের চেঁচামেচি শুনে নিচের ঘর থেকে ওর মা এবং বাবাও ওপরের ঘরে চলে আসে। ওনারা বুঝতেই পারছিল না যে এত রাত্রে এদের দুজনের মধ্যে কেন ঝগড়া লাগলো। কিছুক্ষণ পরে কুন্তল ওই পাশের ঘরে গিয়ে আবার শুয়ে পড়ে। ওর বাবা মাও নিচে চলে যায়, আর সারা রাত বিছানায় বসে একা একা কেঁদে কেটে কাটিয়ে দেয় প্রতিমা। পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি কুন্তল অফিসের জন্য বেরিয়ে যায়। কুন্তলের বাবাও নিজের কাজে চলে যায়। প্রতিমা কুন্তলের মায়ের কাছে এসে আবার কান্নাকাটি করতে থাকে। কুন্তলের মাও কোনো রকম সান্ত্বনা দিয়ে চুপ করানোর চেষ্টা করে প্রতিমাকে। ওই দিন রাত্রেবেলাতেও প্রতিমার সাথে ওই একই ঘটনা ঘটে। পরের দিন সকালবেলা ও এই ঘটনাটাও শাশুড়িকে বলে। কুন্তলের মা কিন্তু প্রতিমার এই কথাগুলো পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। তাই উনি ঠিক করেন সেই দিন রাত্রেবেলা উনি প্রতিমার সাথে ওপরের ঘরে প্রতিমাদের বেডরুমেই শোবেন। সেই মতো রাত্রেবেলা সবাই যখন শুয়ে পড়ে, ঘরের কাজকর্ম শেষ করে কুন্তলের মা প্রতিমার ঘরে যায় প্রতিমার সাথে শোয়ার জন্য। মাঝরাত্রে দুজনেরই একসাথে ঘুম ভাঙে এবং দুজনেই বুঝতে পারে ওই খাটে ওনারা দুজন ছাড়া আরও কেউ একজন শুয়ে আছে। এবং কুন্তলের মাও প্রতিমার সাথে সাথে শুনতে পায় কুন্তল কারো সাথে ফিস ফিস করে কথা বলছে। এই ঘটনা বুঝতে পেরে কুন্তলের মা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং পরের দিন সকালবেলা কুন্তলের বাবার সাথে এই বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করে। কুন্তলের বাবা একজন গুরুদেবকে খুব মন থেকে মানতেন। উনি সাথে সাথে সময় নষ্ট না করে গুরুদেবকে ফোন করেন। গুরুদেব কুন্তলের বাবার কাছ থেকে পুরো ঘটনাটা শুনে উনিও চিন্তায় পড়ে যান। কুন্তলের বাবার রিকোয়েস্টে উনি ওই দিনকেই কুন্তলদের বাড়িতে আসার জন্য রাজি হন এবং সেই মতোই কিছুক্ষণের মধ্যেই কুন্তলের বাবা বেরিয়ে পড়েন গুরুদেবকে আনার জন্য। গুরুদেবের বাড়ি কুন্তলদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা, তাই 2 ঘন্টা যেতে এবং 2 ঘন্টা আসতে। তাই কুন্তলের বাবার অনেকটা টাইম লেগে যায় গুরুদেবকে বাড়িতে নিয়ে আসতে। যখন গুরুদেব বাড়িতে আসেন তখন প্রায় বিকেল হয়ে গেছে। কুন্তল কিন্তু সেই দিনকে নর্মালভাবেই ও অফিসে চলে গেছিল। আর এদিকে বাড়িতে ঢুকতেই গুরুদেবের নাকে আসে অদ্ভুত একটা গন্ধ।
উনি কিছুক্ষণ বাড়ির এদিক ওদিক ঘোরাঘুরি করেন এবং অবশেষে কুন্তল আর প্রতিমার বেডরুমে প্রবেশ করেন। বেডরুমে প্রবেশ করতেই গুরুদেবের কপালে একটা চিন্তার ভাঁজ পড়ে যায়। সাথে সাথে কুন্তলের বাবাকে উনি জানান এই বাড়িতে কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে। সম্ভবত কুন্তলকে কোনো অতৃপ্ত আত্মা পজেসড করে নিয়েছে। এর জন্য কুন্তলের সাথে ওনার ইমিডিয়েটলি দেখা করার দরকার। কিন্তু কুন্তলকে যদি সোজাভাবে গুরুদেবের বাসায় নিয়ে যাওয়া হয় ও কোনো মতেই রাজি হবে না। তাই কুন্তলের বাবাকে গুরুদেব জানান কোনো বাহানাতে আগামীকাল যেন অবশ্যই কুন্তলকে গুরুদেবের আশ্রমে নিয়ে যাওয়া হয়। সেই দিন রাতে কুন্তল বাড়ি ফিরতেই কুন্তলের বাবা কুন্তলকে জানিয়ে দেয় যে আগামীকাল যেন কুন্তল অফিস থেকে ছুটি নেয়, কারণ গুরুদেবের আশ্রমের অনুষ্ঠান রয়েছে, সেখানে ওদের সবাইকে যেতে হবে। প্রথমটাতে কুন্তল আপত্তি করলেও ওর বাবার জোরাজুরিতে অবশেষে রাজি হয়ে যায়। তাই সেই মতো পরের দিন ভোরবেলা বাড়ির সবাই স্নান করে গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে রওনা দেয়। গুরুদেবের আশ্রমে যখন পৌঁছায় কুন্তল আশ্রমে কোনো মতে ঢুকতেই চাইছিল না। কুন্তলের বাবা ওকে জোর করে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই কুন্তল এতটা অ্যাগ্রেসিভ হয়ে যায় ওর বাবাকে এক ধাক্কা মেরে ওর থেকে দূরে সরিয়ে দেয়। গুরুদেবের আশ্রমের আরও কয়েকজন লোক ওদের সামনে চলে এসেছিল এবং ওরা জোর করে কুন্তলকে চেপে ধরে। কুন্তলের তখন এমন অবস্থা, ও এতটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল যে 5 জন মিলেও ওকে কোনো মতে ধরে রাখতে পারছিল না। কোনো রকমে কুন্তলকে ধরাধরি করে আশ্রমের ভিতরে নিয়ে আসা হয় এবং গুরুদেবের পূজার কক্ষে ওকে জোর করে বসিয়ে রাখা হয়। কুন্তল কোনো রকমেই চুপচাপ বসে থাকতে চাইছিল না, প্রচণ্ড পরিমাণে চিৎকার করছিল এবং হাত পা ছুড়ছিল। 5 জন গুরুদেবের শিষ্য ওকে চেপে ধরে রেখে প্রায় হাঁপিয়ে উঠছিল। গুরুদেব সকাল থেকেই পূজার সমস্ত আয়োজন করেই রেখেছিল। কুন্তলকে পুজোর কক্ষে নিয়ে আসার পর থেকেই উনি ওনার রিচুয়ালস শুরু করে দেন। প্রথমেই কিছু বিভূতি দিয়ে হাতে, গায়ে, মাথায়, কপালে সব জায়গায় বুলিয়ে দেন। এই বিভূতি মাখার সাথে সাথেই কুন্তল কিছুটা ঝিমিয়ে পড়ে। উঁচু কণ্ঠে বেশ কিছু মন্ত্র পড়ার পরে অবশেষে কুন্তলের উদ্দেশ্যে জিজ্ঞেস করেন, বল কে তুই? কুন্তলের বাবা, মা এবং প্রতিমা 3 জনই কিন্তু ওই পুজো কক্ষেই ছিল। এরপরে কুন্তলের সাথে যে ঘটনাটা ঘটে সেটা দেখার পরে ওদের 3 জনের পায়ের তলা থেকে মাটি সরে যায়। কুন্তলের চোখ হঠাৎ করে কেমন যেন রক্তবর্ণ লাল হয়ে যায় এবং অদ্ভুতভাবে দাঁত খিচিয়ে খিচিয়ে বলে ওঠে, আমি যেই টাকা তোর কি। এরপরে চলতে থাকে গুরুদেব এবং সেই অতৃপ্ত আত্মার এক অলৌকিক লড়াই। অনেক তন্ত্রমন্ত্র উচ্চারণ করে গুরুদেব চেষ্টা করতে থাকে যে ওই অতৃপ্ত আত্মাকে কাবু করার। আর এই অবস্থায় অদ্ভুতভাবে রিয়্যাক্ট করতে থাকে কুন্তল। কখনো অদ্ভুতভাবে হেসে ওঠে, কখনো অচেনা স্বরে কেঁদে ওঠে, কখনো চুপ করে বসে থাকে, কখনো প্রচণ্ড রেগে যায়। সে এক ভয়ঙ্কর দৃশ্য। এই দৃশ্য বলে বোঝানো কারো পক্ষে সম্ভব নয়। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর অবশেষে কুন্তল কিছুটা শান্ত হয় এবং বেশ কিছু মাদুলি ওর গলায় বেঁধে দেয় গুরুদেব এবং অবশেষে মন্ত্রপুত জল দিয়ে ওকে স্নান করিয়ে দেওয়া হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে কুন্তল। কুন্তল ঘুমিয়ে পড়ার পরে গুরুদেব ও কুন্তলের বাবা, মা এবং প্রতিমাকে জানায়
যে ওদের বাড়ির আশেপাশে কোনো একটা অবিবাহিত মেয়ের আত্মা কুন্তলের মধ্যে প্রবেশ করেছিল এবং এই কারণেই কুন্তল এই অদ্ভুত আচরণ করছিল। এই কথা শোনার সাথে সাথেই কুন্তলের মা এবং কুন্তলের বাবা বুঝতে পারে যে ওদের সামনের বাড়িতে একটা ফ্যামিলি ভাড়া থাকতো। কুন্তলদের বিয়ের প্রায় 2 মাস আগে ওই মেয়েটা অস্বাভাবিকভাবেই মারা যায়। তবে আকাশ যখন ঘটনা আমাকে পাঠিয়েছে, কীভাবে ওই মেয়েটা মারা গেছিল সেটা কিন্তু ও লিখে জানায়নি। তবে এটা ঠিক যে ওই মেয়েটার আত্মা কুন্তল এবং প্রতিমার বিয়েটাকে মেনে নিতে পারে। আশা করি আজকের গল্পটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তাহলেই তো আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ঘটনা নিয়ে আসতে পারবো। আর ভিডিও শেষ করার আগে যেটা বলে রাখা দরকার, যেহেতু এই ঘটনাগুলোর সত্যতা যাচাই করা সম্ভব নয় এবং আমি আমার চ্যানেলে কোনো রকম অন্ধবিশ্বাস ও অলৌকিক ঘটনাকে প্রমোট করি না, তাই আশা করব এই ঘটনাগুলোকে আপনারা শুধুমাত্র এন্টারটেনমেন্টের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করবেন এবং এর গা ছমছমে ব্যাপারটাকে উপভোগ করবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।